আজ আমরা হিউম্যান বডি বা মানব শরীরের গঠনের জন্য যে 11টি ইন্ডিভিজুয়াল সিস্টেম রেসপন্সিবল তাদের সম্বন্ধে জানব। আমরা জেনেছিলাম যে মানব শরীর গঠনের জন্য 11টি ইন্ডিভিজুয়াল সিস্টেমের সমন্বয়ের প্রয়োজন হয়। এই 11টি ইন্ডিভিজুয়াল সিস্টেম কী ছিল? তারা যথাক্রমে ইন্টেগুমেন্টারি সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, মাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম, ইউরিনারি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এবং শেষটি হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। অর্থাৎ এই 11টি ইন্ডিভিজুয়াল সিস্টেমের সমন্বয়ে আমাদের মানব শরীর গঠিত। এবং আমরা আরও দেখব যে এই ইন্ডিভিজুয়াল সিস্টেম এর কাজ কী, অর্থাৎ আমাদের মানব শরীর গঠনে এই সিস্টেমের ভূমিকা কী। হিউম্যান বডি বা মানব শরীর বোঝার সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে আমরা যদি আমাদের ঘর কিংবা বাড়ি সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি করতে পারি, তাহলে আমাদের মানব শরীর সম্বন্ধে বুঝতেও অনেক সুবিধা হবে। কারণ আমাদের মানব শরীরের কাজ এবং গঠন অনেকটা আমাদের ঘরের মতন, যেখানে আমরা প্রতিনিয়ত থাকি। তাহলে আমরা যেখানে থাকি প্রথমে সেই জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে আমাদের ঘরের গঠনটা কী এবং আমাদের ঘরের ব্যবহারের জন্য প্রতিনিয়ত কোন কোন জিনিসের প্রয়োজন হয়। এগুলো যদি ঠিকঠাক বুঝে থাকি তাহলে আমাদের হিউম্যান বডির গঠন এবং তার কাজ অর্থাৎ হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজি বোঝা খুবই সহজ এবং সরলভাবে হবে। না হলে অন্যভাবে বুঝতে গেলে ব্যাপারটা একটু জটিল হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা দেখব যে আমাদের শরীরের গঠনের জন্য যে উপাদানগুলি ছিল তার মধ্যে ছিল একটি হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। এই ইন্টেগুমেন্টারি সিস্টেমের কম্পোনেন্টগুলো কী কী? এগুলো হচ্ছে স্কিন বা আমাদের ত্বক, এছাড়া অন্যান্য অ্যাসেসরি অর্গান যেগুলো হচ্ছে হেয়ার, নেলস, সুইট গ্ল্যান্ডস অ্যান্ড অয়েল গ্ল্যান্ডস, অর্থাৎ আমাদের নখ, চুল, এগুলো হচ্ছে আমাদের ইন্টেগুমেন্টারি সিস্টেমের কম্পোনেন্ট। এই যে আমাদের চুল, নখ, আমাদের ত্বক, এর কাজটা কী? এর কাজটা হচ্ছে আমাদের শরীরকে বাইরের এনভায়রনমেন্ট থেকে রক্ষা করা, অর্থাৎ প্রোটেক্টস দ্য বডি, অর্থাৎ আমাদের শরীরকে রক্ষা করে এবং আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এছাড়া আমাদের ত্বকের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে থাকে সেটি হচ্ছে ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে। আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে ইউভি লাইট আমাদের শরীরে ভিটামিন ডি সিনথেসাইজে সহায়তা করে থাকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের শরীরের ইন্টেগুমেন্টারি সিস্টেম হচ্ছে ত্বক। ত্বকের কাজ হচ্ছে আমাদের শরীরকে বাইরের প্রতিকূল আবহাওয়া থেকে ভিতরের ইন্টারনাল এনভায়রনমেন্টকে বা ভিতরকার অর্গানগুলিকে রক্ষা করা এবং তাদের সঠিক কাজে সহায়তা করা। ঠিক তেমনভাবে আমরা যদি আমাদের বাড়ির ক্ষেত্রেটা দেখি তাহলে দেখব আমাদের বাড়ির উপরে যে বাইরে রং করা আস্তরণটা থাকে কিংবা প্রলেপ দেওয়া থাকে সেটিও আমাদের ত্বকের মতন আমাদের বাড়িটাকে রক্ষা করে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের শরীরের ইন্টেগুমেন্টারি সিস্টেম আর আমাদের বাড়ির দেওয়াল সেম কাজটা করে থাকে। তারপর যেটা আসে সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম।
তাহলে এখন দেখে নিই যে আমাদের হিউম্যান বডির স্কেলেটাল সিস্টেমের কম্পোনেন্টগুলি কী কী। স্কেলেটাল সিস্টেমের কম্পোনেন্টগুলি হচ্ছে বোনস, কার্টিলেজ এবং ভেরিয়াস জয়েন্টস অফ দ্য বডি। অর্থাৎ তাহলে কি বলছি, যে আমাদের স্কেলেটাল সিস্টেমের গঠনের যে মূল উপাদান সেটি হচ্ছে আমাদের হাড় বা অস্থি, এছাড়া তরুণাস্থি এবং আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলি। জয়েন্ট কোনগুলি? যেগুলি সাহায্যে আমাদের শরীর নড়াচড়া করতে পারে কিংবা ভাঙতে পারে। যেমন আমরা বলতে পারি যে কনুই, রিস্ট, এগুলি হচ্ছে আমাদের শরীরের জয়েন্ট। আর এই স্কেলেটাল সিস্টেমের কাজটা কি? অর্থাৎ এই হাড়, তারপরে তরুণাস্থি যেটা কার্টিলেজ বলছি, এটা করে কি? এটা মূলত আমাদের শরীরকে সাপোর্ট দেয় যাতে একটা দৃঢ় কাঠামো গড়ে ওঠে। অর্থাৎ সাপোর্টস অ্যান্ড প্রোটেক্টস দ্য বডি। আর কাজ কী করে? আর আমরা প্রথমেই দেখলাম যে আমাদের বাইরে থাকে একটা ইন্টিগুমেন্টারি সিস্টেম এবং তার ভিতরকে আমাদের শরীরকে সাপোর্ট দেওয়ার জন্য থাকে আমাদের স্কেলেটাল সিস্টেম। এবং এই যে স্কেলেটাল সিস্টেম এবং ইন্টিগুমেন্টারি সিস্টেম, এই দুটি সিস্টেমের মধ্যে সমন্বয় সাধন করে কে? মাসেল। এই মাসেলের অ্যাটাচমেন্ট সাইড হচ্ছে এই বোন বা হাড়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের শরীরের একটা কাঠামো প্রদান করে হচ্ছে আমাদের এই স্কেলেটাল সিস্টেম। অর্থাৎ আমরা যদি এটা আমাদের বাড়ির ক্ষেত্রে দেখি, তাহলে দেখব যে বাড়ি তৈরির সময় বিভিন্ন ধরনের কংক্রিট ব্যবহার করা হয় কিংবা কখনো সেক্ষেত্রে কাঠও ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমাদের বাড়ির একটা কাঠামো প্রদান করে এবং বাড়ির মূল ভরটাকে বহন করে, যেটা আমাদের স্কেলেটাল সিস্টেমও করে থাকে। অর্থাৎ আমাদের শরীরের সমস্ত ভর যেমন স্কেলেটাল সিস্টেম বহন করে থাকে, তেমনি আমাদের বাড়ির সম্পূর্ণ ভর স্কেলেটাল সিস্টেম বহন করে থাকে। এখানে স্কেলেটাল সিস্টেমটা কে? এখানে স্কেলেটাল সিস্টেম হচ্ছে বিভিন্ন কাঠ কিংবা কি বলবো ওটাকে, ক্যাপ্টেন টিএমটি বার, যাই হোক, এটা হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম। তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের মাসকুলার সিস্টেম। তাহলে দেখে নেওয়া যাক এই মাসকুলার সিস্টেমের কম্পোনেন্টগুলি কী কী। আমরা নাম থেকেই বুঝতে পারছি যে এই মাসকুলার সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে মাসেল। আর মাসেলটা কী করে? আমাদের যে স্কেলেটাল সিস্টেম তার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে এবং তার মাধ্যমে আমাদের শরীরে একটা সুন্দর কাঠামো প্রদান করে। মূল কাঠামোটা প্রদান করছে স্কেলেটাল সিস্টেম এবং স্কেলেটাল সিস্টেমকে আরও দৃঢ় করছে এবং স্কেলেটাল সিস্টেম এবং ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে সমন্বয় সাধন করছে কে? এই মাসকুলার সিস্টেম। আর এই মাসকুলার সিস্টেমকে ইমপ্রুভ করার জন্যই অনেকে শরীরচর্চা করছে, কেউ জিম করছে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই মাসকুলার সিস্টেমের কাজটা কি? এটা আমাদের মুভমেন্টে সাহায্য করে, যেমন স্কেলেটাল সিস্টেম করে থাকে, ঠিক তেমনই মাসকুলার সিস্টেম আমাদের মুভমেন্টে সাহায্য করে। তাহলে আমরা দেখব যে এই মাসকুলার সিস্টেমের সঙ্গে আমাদের বাড়ির সম্পর্কটা কোথায়। আমরা সবাই দেখেছি যে যখন আমরা বাড়ির ছাদ দিই তখন প্রথমে কি করি, যে একটা লোহার কাঠামো তৈরি করি এবং শুধু সেই কাঠামোটাই শেষ নয়, বাড়ির সৌন্দর্য যাতে সঠিকভাবে বৃদ্ধি পায় এবং বাড়ির গঠনটা যাতে পরিপূর্ণ রূপ পায়,
তার জন্য আমরা সেই লোহার কাঠামোর মধ্যে বিভিন্ন বালি, সিমেন্ট এবং খোয়ার মিশ্রণ ভিতরে প্রবেশ করিয়ে দিই, অর্থাৎ স্কেলেটাল সিস্টেমের ভিতরে আমরা মাসেলকে প্রবেশ করাচ্ছি। এখানে মাসেলটাকে এই বালি, খোয়া, তারপরে সিমেন্টের মিশ্রণটা হচ্ছে মাসেল, যেটা হচ্ছে আমাদের বাড়ির পরিপূর্ণ রূপ দিচ্ছে এবং বাড়ির স্টেবিলিটি বৃদ্ধি করছে। তাহলে এটা গেল আমাদের মাসকুলার সিস্টেমের সাথে আমাদের বাড়ির মাসকুলার সিস্টেমের কি সম্পর্ক সেটা। তারপর যেটা আসে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তাহলে এখন আমরা দেখে নেব যে আমাদের শরীরে নার্ভাস সিস্টেমের কম্পোনেন্টগুলি কী কী। কম্পোনেন্টগুলি হচ্ছে আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভস এবং বিভিন্ন সেন্সারি অর্গানস। সেগুলি কি? আমাদের চোখ এবং কান। তাহলে আমরা দেখলাম যে আমাদের নার্ভাস সিস্টেমের যে মূল উপাদান সেগুলি হচ্ছে আমাদের মাথা এবং বিভিন্ন নার্ভ এবং বিভিন্ন অঙ্গ, যেগুলি সরাসরি বাইরের পরিবেশের থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যকে সিগন্যাল হিসেবে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি বাইরে কিছু দেখলাম কিংবা কোনো কথা শুনলাম, যেটা এখন তোমরা শুনছো, এই কথাটা তোমাদের প্রথমে কানে যাচ্ছে এবং কান থেকে সেই তথ্যটা তোমাদের মস্তিষ্কে পৌঁছাচ্ছে। আর এই যে কান থেকে মস্তিষ্কে পৌঁছানোর দায়িত্ব এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের, অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটের মাধ্যমে একটা তথ্যকে সরাসরি স্নায়ুতন্ত্রের মাধ্যমে কান থেকে মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। তাহলে আমরা দেখে নেব যে নার্ভাস সিস্টেমের মূল কাজগুলি কী কী। নার্ভাস সিস্টেম জেনারেটস অ্যাকশন পোটেনশিয়াল টু রেগুলেট বডি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণের জন্য আমরা মূলত নার্ভাস সিস্টেমের উপর নির্ভর করে থাকি। অর্থাৎ নার্ভাস সিস্টেম এক বা একাধিক কাজের মধ্যে সমন্বয় স্থাপন করে। তাহলে আমরা দেখে নেব যে আমাদের এই নার্ভাস সিস্টেমের সঙ্গে আমাদের বাড়ির কোন বিষয়টির সঙ্গে মিল পাই। তাহলে আমরা দেখব যে আমাদের বাড়ির যে ইলেকট্রিক লাইন, সেই ইলেকট্রিক লাইনটাকে আমরা আমাদের বাড়ির নার্ভাস সিস্টেমের সঙ্গে যদি মিলিয়ে নিই, তাহলে দেখব যে এটাও বিভিন্ন কাজের সমন্বয় সাধনে সাহায্য করে। এটা কেমন? যে কোথাও আলোর প্রয়োজন, সেখানে লাইট জ্বালতে হবে, কিংবা কোথাও ফ্যানের প্রয়োজন, সেখানে পাখা চালাতে হবে, কিংবা টিভি দেখতে হবে, তার জন্য ইলেকট্রিক সাপ্লাইয়ের প্রয়োজন, তাকে ইলেকট্রিক প্রদান করতে হবে। কিংবা কখনো তোমাকে গান শুনতে হবে, কিন্তু সেই গানটা শোনার জন্য সেই যন্ত্রকে তোমাকে একটা ইলেকট্রিক মেসেজ প্রদান করতে হবে, যেটা আমাদের নার্ভাস সিস্টেমের সঙ্গে অনেকটা মিলে যায়। তাহলে এটা গেল আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের সঙ্গে আমাদের বাড়ির নার্ভাস সিস্টেমের যে মিল আছে সেটা। তারপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্র। তাহলে দেখে নেব যে এই এন্ডোক্রাইন সিস্টেমের কম্পোনেন্টগুলি কী কী। মূলত এই এন্ডোক্রাইন সিস্টেমের
মূল কম্পোনেন্ট হচ্ছে বিভিন্ন হরমোন সিক্রেটিং গ্ল্যান্ডস বা হরমোন প্রোডাকশন ইউনিট। সেগুলি হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ড। এগুলির কয়েকটির উদাহরণ হচ্ছে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, প্যানক্রিয়াস, ওভারিস অ্যান্ড টেস্টিস। অর্থাৎ আমাদের শরীরের যে গ্রন্থি এবং যেখান থেকে বিভিন্ন হরমোন সিক্রেশনের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বলতে পারি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মাধ্যমে যে তথ্য প্রদান করে সেই তথ্যের ভিত্তিতে আমাদের নার্ভাস সিস্টেম বিভিন্ন রেসপন্স তৈরিতে সহায়তা করে। তাহলে আমরা দেখে নিই যে এই এন্ডোক্রাইন সিস্টেমের ফাংশনটা কি। ইট রেগুলেটস বডি অ্যাক্টিভিটিস বাই রিলিজিং হরমোন হুইচ আর কেমিক্যাল মেসেঞ্জার অ্যান্ড সামটাইমস ইট মে বি নিউরোট্রান্সমিটার। অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয় এবং সেই হরমোন সিক্রেশনের মাধ্যমে সেটা আমাদের শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এটা যদি আমাদের বাড়ির কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে দেখি তাহলে আমরা দেখব যে এই এন্ডোক্রাইন সিস্টেমটা আমাদের বাড়ির মেন ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের মতন, অর্থাৎ বলতে পারি যে মেন সুইচের মতন, যেটা সমগ্র বাড়ির ইলেকট্রিক সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন যে নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ বলতে পারি যে বাড়িতে টিভি চলবে কিনা কিংবা রেডিও বাজবে কিনা সেটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে আমাদের এই এন্ডোক্রাইন সিস্টেম। অর্থাৎ এটা তো সত্য যে বাড়ির মূল কারেন্ট এর স্টোর হাউস হচ্ছে আমাদের বাড়ির মেন সুইচ। সেখান থেকেই বাড়ির সম্পূর্ণ ঘটনাটাকে নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ এন্ডোক্রাইন সিস্টেম নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এটা গেল আমাদের বাড়ির এন্ডোক্রাইন সিস্টেমের সঙ্গে আমাদের শরীরের এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে যে সম্পর্ক আছে সেটা। তারপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের শরীরের কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে আমরা দেখে নেব যে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের কম্পোনেন্টগুলি কী কী। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের কম্পোনেন্টগুলি হচ্ছে ব্লাড, হার্ট, ব্লাড ভেসেল, ভেইন, আর্টারি ইত্যাদি। অর্থাৎ রক্ত, হৃৎপিণ্ড এবং রক্ত সংবহনের সঙ্গে জড়িত বিভিন্ন শিরা এবং উপশিরা। তাহলে এখন আমরা দেখব যে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজটা কি। মূলত এই কার্ডিওভাস্কুলার সিস্টেম কি করে যে হার্টের মাধ্যমে রক্ত আমাদের সারা শরীরে প্রেরণে সহায়তা করে এবং এই রক্তের মাধ্যমে আমাদের শরীরের অক্সিজেন প্রদান করে থাকে এবং শরীর থেকে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শরীরের বাইরে
পাঠাতে সাহায্য করে থাকে। মূলত এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরের সমগ্র শরীরে ব্লাড পরিবাহিত হয় এবং যা আমাদের শরীরের বিভিন্ন সেলের বেঁচে থাকার জন্য যে পুষ্টি, সেই পুষ্টি এবং বিভিন্ন খাদ্যদ্রব্য প্রেরণে সহায়তা করে। এবং আমরা এটা লক্ষ্য করব যে আমাদের হার্ট আমাদের শরীরের উপরিভাগে অবস্থিত। এটা শুধুমাত্র হিউম্যান নয়, যত ধরনের অর্গানিজম আছে এবং যাদের হার্ট আছে তাদের হার্টের অবস্থানটা কোথায় হবে সেটা একটা সহজ ধারণা দিলে ব্যাপারটা অনেকটা বুঝতে সুবিধা হবে যে কেন আমাদের শরীরের হার্টটি আমাদের বুকের বাঁ পাশে অবস্থিত। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের শরীরের উপরিভাগে হার্টটি অবস্থিত। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে হার্টের কাজটা কি। হার্টের কাজ হচ্ছে ব্লাড ট্রান্সপোর্টেশনে সহায়তা করে, অর্থাৎ শরীরের রক্ত সংবহনে সহায়তা করছে। এই যে রক্ত আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে দিচ্ছে, শরীরের উপরিভাগেও ছড়াচ্ছে এবং শরীরের নিম্নভাগেও তাকে রক্ত পাঠাতে হচ্ছে। তাহলে এই হার্টের অবস্থান আমি ধরে নিলাম যে এটা আমাদের কোমরের নিচে হলো। সেক্ষেত্রে কি কি সমস্যা আমাদের সম্মুখীন হতে পারে? এক্ষেত্রে প্রথম যে সমস্যাটা আসে সেটি হচ্ছে ব্লাড ট্রান্সপোর্টেশনের জন্য প্রচুর পরিমাণে এনার্জি আমাদেরকে দিতে হবে। কারণ আমাদের শরীরের সবথেকে উপরিভাগ মস্তিষ্কেও ব্লাড পাঠাতে হবে হার্টকে, এবং আমাদের শরীরের সবথেকে নিম্নভাগ যেটা আমাদের পা কিংবা পায়ের তলা, সেখানেও ব্লাড পাঠাতে হবে। অর্থাৎ ব্লাডের মাধ্যমে কোষগুলির, আমাদের শরীরের বিভিন্ন কোষগুলির পুষ্টিদ্রব্য পাঠাতে হবে। তাহলে যদি হার্টটি নিচের দিকে হয় তাহলে নিচের দিকে ব্লাড পাঠাতে কোনো সমস্যা নেই, কিন্তু উপরের দিকে ব্লাড পাঠাতে হার্টকে প্রচুর পরিমাণে এনার্জি ব্যয় করতে হবে। কারণ তাকে রক্তটাকে পাঠাতে হচ্ছে কাকে? গ্র্যাভিটির বিরুদ্ধে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে আমাদের রক্তটাকে উপরের দিকে পাঠাতে হচ্ছে আমাদের ব্রেন সেল কিংবা আমাদের শোল্ডার সেল কিংবা কাঁধের যে সমস্ত কোষগুলি আছে সেই সমস্ত কোষে পুষ্টিদ্রব্য পাঠানোর জন্য। এক্ষেত্রে কি হতে পারে যে হার্টকে প্রচুর শক্তি ব্যয় করতে হতে পারে যে ব্লাড ট্রান্সপোর্টেশনের জন্য, কিংবা হার্ট রেটকে বৃদ্ধি করতে হতে পারে শরীরের সর্বত্র স্থানে রক্ত পাঠানোর জন্য। এক্ষেত্রে কী হয়, হার্টের উপর একটা চাপ পড়তে পারে। সেক্ষেত্রে বায়োলজিক্যাল ইভলিউশনের মাধ্যমে আমাদের হার্টটি আমাদের শরীরের উপরিভাগে অবস্থিত। এই উপরিভাগে অবস্থিত হওয়ার সুবিধাটা কি? আমরা তো দেখলাম যে নিচের দিকেও আমাদেরকে ব্লাড ট্রান্সপোর্ট করতে হবে, উপরের দিকেও ট্রান্সপোর্ট করতে হবে ব্লাডকে, কিন্তু নিচের দিকে ট্রান্সপোর্ট করতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এটা আমরা গ্র্যাভিটির দিকে ব্লাড ট্রান্সপোর্ট করছি। কিন্তু যখনই আমরা ব্লাড ট্রান্সপোর্টটা গ্র্যাভিটির বিরুদ্ধে করতে যাচ্ছি তখনই তাকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে। সে কারণে এই এক্সট্রা এফোর্টটা যাতে সব থেকে মিনিমাম হয়, সে কারণে আমাদের হার্টটি আমাদের শরীরের উপরিভাগে অবস্থিত। যাই হোক,
তাহলে আমরা এখন দেখে নেব যে আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে আমাদের বাড়ির কোন জিনিসটার মিল পাই। যেটার সঙ্গে আমাদের বাড়ির কার্ডিওভাস্কুলারের সাথে আমাদের শরীরের কার্ডিওভাস্কুলারের মিল পাই সেটি হচ্ছে পাম্প। এখানে হৃৎপিণ্ড বা হার্ট কি করছে, ব্লাড পাম্প করছে। আর আমাদের বাড়ির ক্ষেত্রে আমাদের বাড়ির যে পাম্পটি আছে, যেটি আমাদের সমগ্র বাড়িতে জলের সরবরাহ প্রদান করে থাকে এবং বাড়ির টেম্পারেচার রেগুলেশন এবং আমাদের খাদ্যের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে থাকে, কিংবা বলতে পারি যে আমাদের শরীরের কিংবা বাড়ির গঠনটাকে মেনটেন করার জন্য প্রয়োজনীয় জলের সাপ্লাই দিয়ে থাকে। সেটি হচ্ছে আমাদের বাড়ির জলের পাম্প। সুতরাং এটা গেল আমাদের বাড়ির কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে আমাদের শরীরের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মিল। আমরা দেখেছি যে আমাদের শরীরে ব্লাড ট্রান্সপোর্টেশনের জন্য বিভিন্ন ধরনের শিরা এবং উপশিরার প্রয়োজন হয়। ঠিক তেমনই আমাদের বাড়ির ক্ষেত্রে জল ট্রান্সপোর্টেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের পাইপ ব্যবহার করে থাকি। এটা অনেকটা আমাদের শরীরের শিরা এবং উপশিরার সঙ্গে তুলনা করা যেতে পারে। তারপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের শরীরের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। তাহলে দেখে নেওয়া যাক যে এই রেসপিরেটরি সিস্টেমের কম্পোনেন্টগুলি কী কী। এই রেসপিরেটরি সিস্টেমের মূল কম্পোনেন্ট হচ্ছে লাং বা ফুসফুস, এছাড়া বিভিন্ন এয়ার প্যাসেজ যেগুলি হচ্ছে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া বা ট্রাকিয়ার আরেকটা নাম হচ্ছে ওয়াইন্ড পাইপ, কারণ এখান দিয়ে বায়ু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, এবং ব্রঙ্কিওল, যেখানে আমাদের শরীরের ভিতরে যে বায়ুটা প্রবেশ করছে সেই বায়ুটা আমাদের ব্লাডে এক্সচেঞ্জ হওয়ার সুযোগ পায়। তাহলে আমরা দেখে নেব যে আমাদের এই রেসপিরেটরি সিস্টেমের কাজটা কী। আমাদের এই রেসপিরেটরি সিস্টেমের মূল কাজটা হচ্ছে আমরা যে অ্যাটমসফিয়ার থেকে যে বায়ুটা গ্রহণ করছি শ্বাস প্রশ্বাসের সময়, সেটা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করানো এবং আমাদের শরীরের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু তৈরি হচ্ছে সেটা আমাদের শরীরের বাইরে প্রেরণ করা। এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের কাজ। আমরা যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়েছিলাম তখন দেখেছিলাম যে ব্লাড আমাদের শরীরের সমস্ত অংশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত করছে। ব্লাড যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে, এই অক্সিজেনের সোর্সটা কোথায়, অর্থাৎ এই অক্সিজেনটা কোথা থেকে আসছে? এই অক্সিজেনটা আমাদের শরীরের ভিতরে পৌঁছানোর দায়িত্ব যে নিয়েছে সে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে অক্সিজেন প্রবেশ করছে এবং তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে ওই অক্সিজেন ব্লাডের মাধ্যমে আমাদের সমস্ত শরীরে ট্রান্সপোর্ট হচ্ছে। ঠিক একইভাবে আমাদের শরীরের উৎপন্ন বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড কিংবা দূষিত পদার্থ, সেটা কি করছে, ব্লাড আবার ওই সমস্ত সেলগুলির কাছ থেকে নিজের কাছে নিচ্ছে এবং সে সরাসরি ফুসফুসের মাধ্যমে সেই দূষিত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ুকে আমাদের শরীরের বাইরে
বের করে দিতে সহায়তা করছে। তাহলে এখন দেখব যে এই রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ কী। রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ হচ্ছে ট্রান্সফার্স অক্সিজেন ফ্রম ইনহেলড এয়ার টু ব্লাড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম ব্লাড টু এক্সহেলড এয়ার। অর্থাৎ আমরা যখন শরীরের ভিতরে অক্সিজেন বাতাস গ্রহণ করছি তখন অক্সিজেন সমৃদ্ধ বায়ুকে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করানো এবং বিভিন্ন মেটাবলিক ইভেন্টের ফলে আমাদের শরীরের মধ্যে তৈরি যে কার্বন ডাইঅক্সাইড সেটা আমাদের শরীরের বাইরে বের করে দেওয়া, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের কাজ। তাহলে এটা যদি আমাদের বাড়ির কোনো সিস্টেমের সঙ্গে আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আমাদের বাড়ির ভেন্টিলেশন সিস্টেম, অর্থাৎ যেটার মাধ্যমে আমাদের বাড়ির ঘরের মধ্যে এয়ার এক্সচেঞ্জ হয়ে থাকে এবং এখানে সেটাই দেখানো হচ্ছে যে আমাদের বাড়িতে একটা সুনির্দিষ্ট পথে বিশুদ্ধ বায়ু বাড়ির ভিতরে প্রবেশ করছে এবং বাড়ির বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে তৈরি যে দূষিত বায়ু সেটা আরেকটি পথের মাধ্যমে আমাদের বাড়ির বাইরে কিংবা অন্যভাবে বলতে গেলে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাহলে রেসপিরেটরি সিস্টেমের সাথে, অর্থাৎ আমাদের শরীরের রেসপিরেটরি সিস্টেমের সাথে আমাদের বাড়ির রেসপিরেটরি সিস্টেমের যা মিল আছে সেটা। তারপর যেটি আসে সেটি হচ্ছে আমাদের শরীরের লিম্ফ্যাটিক সিস্টেম এবং ইমিউনিটি। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে এই লিম্ফ্যাটিক সিস্টেমের কম্পোনেন্টগুলি কী কী। এই লিম্ফ্যাটিক সিস্টেমের মূল কম্পোনেন্ট হচ্ছে লিম্ফ্যাটিক ফ্লুইডস বা লিম্ফ এবং ভেসেলস। এছাড়া এই লিম্ফ্যাটিক সিস্টেমের যে সহকারী কম্পোনেন্ট বা সহযোগী উপাদান সেগুলি হচ্ছে কি স্প্লিন, থাইমাস, লিম্ফ নোড এবং টনসিল। তাহলে এখন আমরা দেখে নেব যে এই লিম্ফ্যাটিক সিস্টেমের কাজটা কি। আমরা আগে জেনেছি যে আমাদের শরীরে ব্লাড ট্রান্সপোর্টেশনের জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, ঠিক তেমনই লিম্ফ্যাটিক ফ্লুইড বা লিম্ফ ট্রান্সপোর্টের মাধ্যম হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। এই লিম্ফ্যাটিক সিস্টেমের মূল কাজ হচ্ছে আমাদের শরীরকে রক্ষা করা, অর্থাৎ বিভিন্ন মাইক্রোবস এবং ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে রক্ষা করা, অর্থাৎ শরীরের একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, যেটা আমাদের শরীরকে সবসময় বিভিন্ন রোগ এবং ব্যাধি থেকে রক্ষা করছে। কিংবা অন্যভাবে বলতে পারি যে এটা আমাদের শরীরকে পাহারা দিচ্ছে যাতে আমাদের শরীরে কোনো রকম অসুস্থতা বা খারাপ কোনো লক্ষণ দেখা না দেয় কিংবা আমাদের শরীরে বাইরের কেউ ভিতরে প্রবেশ করে আমাদেরকে আমাদের যে স্বাভাবিক কাজ সেটা থেকে ব্যাহত না করে। তাহলে আমরা এখন দেখে নেব যে এই লিম্ফ্যাটিক সিস্টেমের সাথে আমাদের বাড়ির কিসের মিল পাওয়া যায়। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে লিম্ফ্যাটিক সিস্টেমের সঙ্গে আমাদের বাড়ির যে পাহারাদার যে কুকুর, এটার অনেকটা মিল আছে। এটা কি করে যে যে অপরিচিত কিংবা যে বাইরে থেকে ভিতরে আসছে এবং এসে আমাদের বাড়ির ক্ষতি করার চেষ্টা করছে কিংবা আমাদের বাড়ির ভিতরে অবস্থিত বিভিন্ন অর্গানকে নষ্ট করার চেষ্টা করছে,
তাকে প্রতিরোধ করার দায়িত্ব কার? যে এই কুকুরের। এই কুকুরের কাজটা কি? কুকুরের কাজ হচ্ছে সারা বাড়ির চারপাশে চক্কর লাগানো, সারাদিন ধরে শুধু চক্করই লাগাবে এবং এটা দেখে বেড়াবে যে বাড়ির ভিতরে বাইরে থেকে কোনো খারাপ লোক ভিতরে প্রবেশ করছে কিনা, এবং যদি দেখে যে বাইরে থেকে কোনো খারাপ লোক ভিতরে প্রবেশ করছে, তখন তার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। আমরা এটা দেখেই থেকেছি যে বাড়িতে কোনো অচেনা লোক আসলে সবার প্রথমে যে জানান দেয় কিংবা সবাইকে জানিয়ে দেয় সে হচ্ছে বাড়ির কুকুর, এবং সবাইকে জাগ্রত করার মাধ্যমে বাড়ির সবাইকে একটা সচেতন করে দেওয়ার চেষ্টা চলে এবং বাড়িকে রক্ষা করার একটা প্রয়াস চলতে থাকে, যেটা আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমে হয়ে থাকে। লিম্ফ্যাটিক ফ্লুইড কী করে? তার শরীরের বাইরের যে সমস্ত ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আছে তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ঠিক তেমনই আমাদের বাড়ির ক্ষেত্রে বাড়ির কুকুর বাইরের কোনো অপরিচিত লোক কিংবা খারাপ লোক থেকে আমাদের বাড়ির সুরক্ষা প্রদান করে থাকে। অর্থাৎ দুজনের কাজই হচ্ছে সুরক্ষা প্রদান। তাহলে আমরা এটা দেখলাম যে বাড়ির লিম্ফ্যাটিক সিস্টেমের সাথে আমাদের শরীরের লিম্ফ্যাটিক সিস্টেমের কী মিল আছে। অর্থাৎ মূল মিলটি হচ্ছে বাড়ির সুরক্ষা প্রদান কিংবা আমাদের শরীরের সুরক্ষা প্রদান। লিম্ফ্যাটিক সিস্টেমের পরে যেটা আসে সেটি হচ্ছে ইউরিনারি সিস্টেম। তাহলে আমরা দেখে নেব যে এই ইউরিনারি সিস্টেমের কম্পোনেন্টগুলি কি কি। এগুলি হচ্ছে কিডনি, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। অর্থাৎ ইউরিনারি সিস্টেমের যে মূল কম্পোনেন্ট সেটি হচ্ছে কিডনি। তাহলে এখন আমরা দেখব যে এই কিডনির মূল কাজটা কি। এই কিডনি কী করে? যে আমাদের শরীরের জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রক্তের মধ্যে যে বিভিন্ন দূষিত পদার্থ এসে মিশছে, কিছুটা দূষিত পদার্থ আমরা যেটা গ্যাসিয়াস, সেটি রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। কিন্তু গ্যাসিয়াস বা গ্যাসীয় দূষিত পদার্থ ছাড়াও মেটাবলিক ইভেন্টের মাধ্যমে বিভিন্ন দূষিত পদার্থ তৈরি হয়ে থাকে, যেটা ব্লাডে থেকে যায় এবং তখন সেই সমস্ত দূষিত পদার্থকে আমাদের শরীরের বাইরে বের করার দায়িত্ব যার থাকে সেটা হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম। মূলত ইউরিন উৎপাদনের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন দূষিত পদার্থ আমাদের শরীরের বাইরে প্রেরণে সহায়তা করে। তাহলে আমরা দেখব যে এই আমাদের শরীরের ইউরিনারি সিস্টেমের সাথে আমাদের বাড়ির ইউরিনারি সিস্টেমের কিসের মিল আছে। তাহলে আমরা দেখব যে আমাদের বাড়িতে বিভিন্ন কাজের ফলে যে সমস্ত অপ্রয়োজনীয় পদার্থ তৈরি হয় কিংবা যতটা এক্সট্রা জল আমাদের বাড়ির বিভিন্ন কাজের ফলে তৈরি হয়, সেটা হতে পারে জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, যাই হোক, যে অতিরিক্ত জলটা তৈরি হচ্ছে সেটা আমাদের বাড়ির বাইরে বের করে দেওয়ার দায়িত্ব কার?
সেটা হচ্ছে আমাদের বাড়ির ইউরিনারি সিস্টেমের, অর্থাৎ বিভিন্ন কাজের ফলে যে দূষিত জলটা তৈরি হচ্ছে সেটি ফ্লাশের মাধ্যমে আমাদের বাড়ির বাইরে বের করে দেওয়া এবং বাইরে বের করার মাধ্যমে আমাদের বাড়ির যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটাকে মেনটেন করা। অর্থাৎ অন্যভাবে বলতে পারি যে আমাদের শরীরে যেমন ইউরিনারি সিস্টেমটা আমাদের ব্লাডের ভলিউম বা রক্তের পরিমাণকে নিয়ন্ত্রণ করে এবং রক্তের বিশুদ্ধ বা কী বলবো ওটাকে, রক্তের পিউরিটিটাকে ঠিক রাখতে সহায়তা করে, ঠিক তেমনভাবে আমাদের বাড়ির ইউরিনারি সিস্টেম অতিরিক্ত জলটাকে আমাদের বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে আমাদের বাড়ির ওভারঅল কন্ডিশনটাকে মেনটেন করার চেষ্টা করে। তারপর যেটা আসে সেটি হচ্ছে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। তাহলে আমরা দেখে নেব যে এই ডাইজেস্টিভ সিস্টেমের মূল কম্পোনেন্টগুলি কী কী। মূল কম্পোনেন্টগুলি হচ্ছে মাউথ, স্যালিভারি গ্ল্যান্ড, ইসোফেগাস, লিভার, গল ব্লাডার, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এবং অ্যানাস। অর্থাৎ আমরা যদি দেখি যে এই ডাইজেস্টিভ সিস্টেমের কাজটা কি, তাহলে দেখব যে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য আমাদের গ্রহণ করা থেকে এবং সেই খাদ্যের থেকে আমাদের পুষ্টিদ্রব্য গ্রহণ, অর্থাৎ খাদ্যের শোষণ এবং হজমের মাধ্যমে সেই খাদ্য থেকে খাদ্যের যে মূল সেলুলার কম্পোনেন্ট সেটাকে আমাদের শরীরে অ্যাবসর্ব করানো এবং খাদ্যের যে অপাচ্য অংশ, যেটা আমাদের দেহ গঠনের কোনো কাজে আসে না, সেটা আমাদের শরীরের বাইরে বের করে দেওয়া, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের মূল কাজ। তাহলে আমরা দেখে নেব যে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে আমাদের বাড়ির ডাইজেস্টিভ সিস্টেমের কী মিল আছে। তাহলে আমরা দেখে নিই যে এই ডাইজেস্টিভ সিস্টেমের মূল উদ্দেশ্যটা কী। ডাইজেস্টিভ সিস্টেমের মূল উদ্দেশ্যটা হচ্ছে সঠিক খাবার গ্রহণের মাধ্যমে সেই খাবারের শক্তিটা আমাদের শরীরের গঠনে সহায়তা করা এবং শরীরকে যথাযথ বৃদ্ধিতে সহায়তা করা। ঠিক তেমনই বাড়ির ক্ষেত্রে যদি আমরা একটা বাড়ির ভালো গঠন কিংবা বাড়ির সাইজ বড় করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের বাড়ির কাজ চালু রাখতে হবে, অর্থাৎ তার কনস্ট্রাকশন সবসময় চালু রাখতে হবে। যখনই আমরা কোনো কনস্ট্রাকশন চালু রাখবো তখনই কী হবে, যে কনস্ট্রাকশনের জন্য তাকে বাইরে থেকে কিছু মেটেরিয়াল প্রদান করতে হবে এবং অতিরিক্ত যে মেটেরিয়াল আমাদের বাড়ির গঠনের কোনো কাজে আসবে না, সেই অংশটাই আমাদের দূরে সরিয়ে ফেলতে হবে, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে হয়ে থাকে। আমরা দেখেছি যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে খাদ্য গ্রহণ করছে এবং খাদ্যের একটি বিশেষ অংশ যেটা আমাদের শরীরের গঠনের কাজে আসছে সেটা অ্যাবসর্ব করছে এবং বাকি অংশটি
আমাদের শরীরের বাইরে বের করে দিচ্ছে। ঠিক তেমনই বাড়ির গঠনের ক্ষেত্রেও ঠিক এই কাজটাই হয়ে থাকে, যে গঠন প্রক্রিয়ার সময় যতটা প্রয়োজন সেটা আমাদের বাড়ির গঠনের কাজে লাগছে, এবং গঠন প্রক্রিয়ার সময় যে অতিরিক্ত পদার্থ তৈরি হচ্ছে, যেটা আমাদের বাড়ির গঠনের কোনো কাজে আসছে না, সেটা আমাদের শরীরের কিংবা বাড়ির বাইরে বের করে দেওয়া হচ্ছে। তাহলে এটা গেল আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে আমাদের বাড়ির ডাইজেস্টিভ সিস্টেমের যে মিল আছে সেটা। তারপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের শরীরের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জননতন্ত্র। তাহলে দেখব যে আমাদের এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের কম্পোনেন্টগুলি কী কী। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মূল কম্পোনেন্ট হচ্ছে গোনাডস, এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন আমরা পড়ব তখন দেখব যে মেলদের ক্ষেত্রে একটা ডিফারেন্ট রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেলদের ক্ষেত্রে আরেকটি ডিফারেন্ট রিপ্রোডাক্টিভ সিস্টেম, কিন্তু তাদের কাজ বা উদ্দেশ্য একই। তাহলে আমরা দেখে নেব যে এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের উদ্দেশ্যটা কী। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন কোনো অফস্প্রিং বা অপত্য তৈরি করা, অর্থাৎ বংশবৃদ্ধিতে সহায়তা করা। তাহলে আমরা দেখে নেব যে আমাদের এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে আমাদের বাড়ির কিসের মিল পাওয়া যায়। যখন আমরা একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি তৈরি করতে যাব তখনই যেটার প্রয়োজন হবে সেটি হচ্ছে ইট বা ব্রিক্স। তাহলে আমরা বলতেই পারি যে এই বাড়ির রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেমন ব্রিক্সের ভূমিকা, ঠিক তেমনই আমাদের হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে গোনাডস একই ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন মানে মেল এবং ফিমেল থেকে স্পার্ম এবং ওভামের মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হয়, এবং সেই এমব্রায়ো পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজের মাধ্যমে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ অফস্প্রিংয়ে পরিণত হয়, এবং পরবর্তীতে সেই অফস্প্রিং থেকে ম্যাচিওর ইন্ডিভিজুয়াল বা অর্গানিজম তৈরি হয়। ঠিক তেমনই আমরা আমাদের বাড়ির ক্ষেত্রে দেখব যে এই ধরনের বিভিন্ন ইটগুলি পাশাপাশি সমন্বয়ের ফলে একটি ছোট বাড়ি তৈরি হচ্ছে, এবং ধীরে ধীরে এই বাড়িটি আস্তে আস্তে একটি বড় পরিণত বাড়িতে পরিণত হচ্ছে, যেটা ঠিক হয়ে থাকে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কী হয়ে থাকে যে একটি ইন্ডিভিজুয়াল অর্গানিজম থেকে কিভাবে একাধিক ইন্ডিভিজুয়াল তৈরি হবে, ঠিক তেমনই একটা বাড়ি থেকে কিভাবে আরেকটা নতুন বাড়ি তৈরি হবে সেটা নির্ধারণ করে থাকে তার এই রিপ্রোডাক্টিভ সিস্টেম বা গঠনমূলক প্রক্রিয়া। তাহলে এটা গেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে মিল আছে সেটা। তাহলে এটাই ছিল আমাদের বিভিন্ন যে সিস্টেম, সেই সিস্টেমের শেষ সিস্টেম বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের সম্বন্ধে কিছু সাদৃশ্য, যেটা আমাদেরকে সহজভাবে ব্যাপারটি মনে রাখতে সহায়তা করবে, এবং পরবর্তীতে আমরা যখন একটি ইন্ডিভিজুয়াল সিস্টেম নিয়ে পড়ব তখন আমরা ব্যাপারগুলো নিয়ে অনেক বিশদে আলোচনা করব।